প্রিয় দর্শক, স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। অব্যাহত জ্বালানি সংকটে আমাদের প্রাকৃতিক গ্যাসের সংকট ও সম্ভাবনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে যেটা বলছিলাম যে জ্বালানি সংকট যেভাবে তৈরি হলো, গেল কয়েক মাস ধরে যে সংকট চলছে, এ থেকে আমরা বের হতে পারছি না। এই সংকট কি হঠাৎ করেই চলে এলো, নাকি আগে থেকে কোনো ধারণা ছিল যে বাংলাদেশ কোনো এক সময় এই ধরনের অবস্থার মধ্যে পড়বে? কিছু কিছু বিষয় হঠাৎ করে এসছে, আর কিছু কিছু বিষয়গুলো পূর্ব থেকে প্রস্তুতির ঘাটতির কারণে হতে পারে। যেমন আমাদের উৎপাদন ব্যবস্থা ম্যানেজমেন্টে সেই জায়গায় উৎপাদনের পরিমাণটা কিছুটা কমে গিয়েছে। আর আপনি জানেন যে আমাদের এই মহেশখালী যে এলএনজি টার্মিনালের দুটোর মধ্যে একটা বিকল হয়ে গিয়েছে একটা অ্যাক্সিডেন্টের কারণে। আর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা, এটা হঠাৎ করেই এসছে। যদিও পূর্ব থেকে বোঝা যাচ্ছিল যে যুদ্ধ হবে, কিন্তু কবে কখন হবে সেটা বোঝা যাচ্ছিল না। তো এই আর জিওপলিটিক্স, ইউক্রেন যুদ্ধ, সব কিছু মিলিয়েই আমাদের উৎপাদন ব্যবস্থা এবং আমদানির ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় ঘটে, যে কারণে আমাদের এনার্জি সেক্টরে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এবং সেই সমস্যাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, কৃষি, বাণিজ্য, আপনার বিভিন্ন শিল্প মাধ্যম এবং দৈনন্দিন জীবন ব্যবস্থা মারাত্মক প্রভাব পড়ছে। জ্বালানি ব্যবস্থার কথা যদি বলি, তাহলে তো আমরা মোস্টলি যে ইম্পোর্ট পলিসির উপরে, ইম্পোর্ট যে সিস্টেম, সেটার উপরে ডিপেন্ডস করে আমরা আমাদের কলকারখানা, আমাদের ব্যবসা, আমাদের অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে এই যে আমদানি নির্ভর নীতি, এটাকে কি এটাতে ভর করা আমাদের কি ভুল ছিল? বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর নীতিমালার উপরে নির্ভর করে চলে না। আমাদের নিজস্ব উৎস থেকে অনেক আগে থেকেই জ্বালানি উৎপাদন এবং ব্যবস্থাপনার মধ্যে আছে, এবং সেই জায়গায় যে ঘাটতিটা কমপ্লিমেন্টারি রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে আমদানির ব্যবস্থাপনাটা ছিল। এবং এই আমদানি ব্যবস্থাপনা এবং নিজস্ব সোর্স থেকে জ্বালানি বা ন্যাচারাল গ্যাস যে আমরা উৎপাদন ব্যবস্থায় ছিলাম, সেই জায়গার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে চলাটা সবসময় শ্রেয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যেমন দৈব দুর্বিপাকের ক্ষেত্রে, পূর্ব থেকেই আপনি যদি সাবধান না থাকেন, সচেতন না থাকেন, তাহলে কোনো একটার ঘাটতি হলে অন্যটার উপর বিরাট প্রেশার পড়ে। এই ক্ষেত্রে দুটা জায়গায় ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যে কারণে আমাদের বর্তমান ক্রাইসিসটা অনেক বেশি ব্যাপক হয়ে গেছে। একটা কথা প্রচলন ছিল যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে। আসলে গ্যাসের প্রকৃত মজুদ কি? এই পরিসংখ্যান নানাজন নানাভাবে উপস্থাপন করেন। জি, আমাদের যে প্রমাণিত গ্যাসের মজুদ, আপনি জানেন যে প্রায় 29 TCF ছিল, যার মধ্যে প্রায় 21 TCF গ্যাস অলরেডি এক্সজস্টেড হয়ে গিয়েছে। এবং বিশ্বের বিভিন্ন যেই কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশনের সাহায্য নিয়ে বাংলাদেশের পেট্রোবাংলা, বাপেক্স বা পেট্রোবাংলা আওতাধীন বিভিন্ন কোম্পানি, হাইড্রোকার্বন ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টাইজ, আমাদের বাংলাদেশে যে আন্তর্জাতিক কনসালটেন্ট হিসেবে বিভিন্ন সময় কাজ করেন, এর মধ্যে অনেকে বাংলাদেশের বংশোদ্ভূত। তো সবার একটা সমীক্ষা থেকে দেখা গিয়েছিল প্রায় 40 থেকে 60 TCF গ্যাস আমাদের বাংলাদেশে আছে, যার মধ্যে 29 TCF প্রমাণিত। তাহলে বাকি প্রায় আরও 30-35 TCF অনশোর এরিয়াতে থাকার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যে কথাটা বলেন গ্যাসের উপরে বাংলাদেশ ভাসছে, এই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই যে কোনো বোদ্ধা জিওলজিস্ট অথবা ইঞ্জিনিয়ার উনি সঠিক মডেলিং না করে, সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ না করে, শুধুমাত্র স্পেকুলেশন নির্ভর এমন কথা বলবেন বলে আমি বিশ্বাস করি না। একজন বোদ্ধা জিওলজিস্ট বা ইঞ্জিনিয়ার এই কমেন্টস করতে পারেন না। তো যাই হোক, যেই ন্যারেটিভসটা একসময় তৈরি হয়েছিল, আমার মনে হয় যে বিগত শতকের শেষের দিকে আমরা ক্রমান্বয়ে অনেকগুলো ডিসকভারি পেয়ে যাচ্ছিলাম, একটার পর একটা আবিষ্কার হচ্ছিল। গ্যাসের মজুদ যেটা একসময় 10-12 TCF থেকে লাফিয়ে উঠছিল, তখন মানুষের ভেতরে একটা আশাবাদ তৈরি হয়েছিল যে আমরা বোধহয় অনেক গ্যাস পাবো, যেহেতু তার সাকসেস রেটটা অনেক বেশি ছিল এবং তখন তার ব্যবহারটা এত ব্যাপক ছিল না। তখন মানুষ কেউ কেউ হয়তো বা অতি উৎসাহিত হয়ে বলছেন যে গ্যাসের উপর দেশ ভাসছে,
আমাদের রপ্তানি করা উচিত। কিন্তু এখন থেকে কিন্তু আড়াই এটা দশক আগে তো বাস্তবভিত্তিক এরকম ছিল একটা না। আলোচনা ছিল যে আমরা অন্য দেশে গ্যাস রপ্তানি করব, রাজনৈতিক মহলে এই আলোচনাটা সর্বত্রই ছিল যে গ্যাস রপ্তানি করা না করা পক্ষে বিপক্ষে আমাদের রাজনৈতিক দলগুলো কথা বলতেন, সেটার ভিত্তি কি ছিল তাহলে? আমি মনে করি না যে এটা কোনো তথ্য ভিত্তিক অথবা সঠিক মডেল নির্ভর বা ডেটা বিশ্লেষণ নির্ভর কোনো ন্যারেটিভ ছিল। আমরা এখনো তো গণমাধ্যমের সংবাদে দেখি যে নড়াইল, সিলেট বিভিন্ন জেলাতে টিউবওয়েল থেকে গ্যাসের মতো কিছু একটা বের হয়, যেখানে দিয়ে আসলে জ্বালালে আগুন ধরে। তো বলা হয়ে থাকে যে সেসব এলাকায় গ্যাসের সম্ভাবনা থাকতে পারে। আসলে প্রকৃত চিত্রটা কি? আপনি বাংলাদেশের অধিকাংশ গ্যাস ক্ষেত্রগুলো কোথায় আছে? সুরমা বেসিন মানে সিলেট এরিয়াতে, এবং মধ্যাঞ্চল যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে, নোয়াখালী অর্থাৎ পূর্বাঞ্চলে বেশিরভাগ, একেবারে শাহবাজপুর থেকে যদি ধরেন তাহলে পূর্বাঞ্চলে। এখন পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত সেই ধরনের কোনো আবিষ্কার নেই। তো প্রাকৃতিকভাবে যখন পাললিক শিলা জমা হয় তার সাথে অর্গানিক ম্যাটার একসাথে জমা হয়, তো কিছু শ্যালো গ্যাস প্রাকৃতিকভাবেই উৎপন্ন হয়। সেই গ্যাসগুলো সেই রকম কোনো ঢাকনা অথবা ক্যাপ্রক থাকে না, এগুলো প্রাকৃতিকভাবে উপরে উঠে আসে। এমন অনেক সময় টিউবওয়েলে ধরুন কোনো একটা পকেট গ্যাস রিজার্ভ, অল্প পরিমাণে গ্যাস জমা হয়ে আছে, টিউবওয়েলে সেখানে আপনি বসালেন এবং পানির সাথে কিছুটা গ্যাস বেরিয়ে আসলো, দিয়াশলায় জ্বালেন, সেখানে জ্বলে, এটা একেবারে খুবই সামান্য। এইটা প্রাকৃতিকভাবে সব জায়গায় হয়। আপনার আলেয়ার আলোর কথা শুনেছেন নিশ্চয়ই, সোয়াম্পি বা মার্শিল্যান্ডের মধ্যে হঠাৎ করে মিথেন গ্যাস জ্বলতে থাকে, এই ধরনের। কিন্তু এগুলো কোনো থার্মোজেনিক বা বড় রিজার্ভারকে ইন্ডিকেট করবে বলেও আমার মনে হয় না। তাহলে এক্সিস্টিং যে গ্যাসের সম্ভাবনা আমাদের রয়েছে, গ্যাসের যে ক্রাইসিস এখন আমরা ফেস করছি, এই অবস্থাতেও তো আমরা সেই গ্যাসের সম্ভাবনাটুকুকে কি কাজে লাগাতে পারছি? না, এই ধরনের পকেট গ্যাস যেগুলো যদি সংগ্রহ করতে যায় সেটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। অর্থাৎ মানে এটা পরিমাণ এত সামান্য হবে যে বায়োগ্যাসগুলো এই বাংলাদেশের পশ্চিমাঞ্চলে এগুলো এক্সপ্লোরেশনের বিষয়। কিন্তু গ্যাস কূপের কথা যদি বলি, গ্যাস কূপের যে আমাদের বাংলাদেশে যেই জায়গায় গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায় সেই দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। যেমন আমাদের 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে আমি যদি ধরি যে 20টি কার্যকর, এই 20টি কার্যকর ক্ষেত্রের মধ্যে আপনি কোনো জায়গায় 2টো 3টে বা কোনো জায়গায় অনেক বেশি কূপ খনন করেছেন গ্যাসগুলো উত্তোলন করার জন্য। প্রাকৃতিক যে সাবসারফেস যে সিনারিওটা, এটা অসংখ্য অনিশ্চয়তায় ভরা। এই অনিশ্চয়তাগুলো ফিজিক্যাল, এই যে এটাকে ফিজিক্যাল ব্যারিয়ার বলি, প্রাকৃতিক বাধা, এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সময় গ্যাস ট্রান্সমিট করতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যতগুলো কূপ খনন করেছেন সেগুলো দিয়ে সমস্তটুকু গ্যাস আপনি উত্তোলন করতে পারবেন না। তো এই যে কোনো জায়গাটায় এখনও গ্যাস জমে আছে, এটাকে আনড্রেইনড কম্পার্টমেন্ট বলে। তাহলে আমাদের যে তথ্য উপাত্ত আছে এখানে, যেহেতু আমরা ওই জায়গায় গ্যাস ফিল্ডটা আবিষ্কার করেছি, যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত আছে, এবং আমরা যেই কূপগুলো খনন করেছি সেটা থেকে প্রোডাকশন ডেটা এবং সেই যেই ওয়েলগুলো আমরা ড্রিল করেছি সেটা থেকে লগ ডেটা পর্যাপ্ত পরিমাণ আছে। সেগুলোকে রিইন্টারপ্রেট, রিপ্রসেসিং, রিইভ্যালুয়েট করে আমরা দেখতে পারি যে কোন জায়গাটায় এখনও আনড্রেইনড কম্পার্টমেন্টগুলো আছে। সেখানে যদি খুব দ্রুততার সাথে আমরা কিছু নতুন কূপ খনন করি তাহলে এই আনড্রেইনড কম্পার্টমেন্টগুলো থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? কারণ এটা তো অলরেডি প্রমাণিত একটা গ্যাস ক্ষেত্র, সেই জায়গার আনড্রেইনড কম্পার্টমেন্ট থেকে আপনি গ্যাসটা উত্তোলন করতে পারেন। এটার আরেকটা সুবিধা কি, আপনার ইনফ্রাস্ট্রাকচার, যে ট্রান্সমিশন লাইনগুলো অলরেডি এস্টাবলিশড, আপনাকে নতুন করে সেটা এস্টাবলিশ করতে হবে না। তো এটা খুব সহজভাবে পাওয়ার একটা সম্ভাবনা। তো সেই জায়গা আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। আমি জানি যে পেট্রোবাংলার নেতৃত্বে বাপেক্স তার সাধ্যমতো সেই এক্সপ্লোরেশনের জায়গায় তারা প্রতিনিয়ত বিভিন্ন প্ল্যান করে কূপ কোথায় খনন করতে হবে। আমরা যেমন আমার একটা স্টাডি দেখেছি আমরা যে বাংলাদেশের বহুজাতিক কোম্পানি, পেট্রোবাংলার অধীনে বাপেক্স এবং অন্যান্য কোম্পানিগুলো হাইড্রোকার্বন ইউনিট এবং বিদেশি সংস্থার সাহায্য নিয়ে, কনসালটেন্টের সাহায্য নিয়ে আমরা বাংলাদেশে প্রায় 250 থেকে 300 প্রসপেক্টিভ এরিয়া আইডেন্টিফাই করতে পেরেছি। তার মধ্যে 29 জায়গায় পেয়েছি, আরও অনেক জায়গা আছে এখন আন্ডার এক্সপ্লোরড বা আনএক্সপ্লোরড। তো সেই জায়গাগুলো তো সেই গ্যাস ফিল্ডের মধ্যেও কিছু পড়েছে, সেগুলোকে এক্সপ্লোরেশন আওতায় নিয়ে আসা, সেইটা আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনা। আরেকটা জায়গা একটু বলে রাখি, সেটা হলো যেই স্তর থেকে আপনি গ্যাস উত্তোলন করছেন, এটা ধরেন 2000 থেকে 3500 সর্বোচ্চ এই গভীরতা, তার নিচেও তো স্তর রয়েছে। বাংলাদেশে কোনো জায়গায় শিলাস্তর আবার 19 থেকে 20-21 কিলোমিটার গভীর, অত গভীরে থাকবে না, কিন্তু
যেই গভীরতা থেকে আমরা গ্যাস উত্তোলন করছি তার চেয়ে আরও অনেক গভীরতা গ্যাস থাকতে পারে। সেগুলোর এখন বাংলাদেশের 4টা ওয়েল ডিপ ড্রিলিং যেটাকে বলা হয় করা হচ্ছে। এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা প্রতিটি স্ট্রাকচারে ডিপ ড্রিলিং করে আমাদের সম্ভাবনাকে এক্সপ্লোর করতে হবে। সেই জায়গায় আপনি সেই সুবিধাটা পাবেন, ইনফ্রাস্ট্রাকচারস আর দেয়ার। গ্যাস উত্তোলনের ক্ষেত্রে সক্ষমতার বিষয়ে আর্থিক সক্ষমতা বলি অথবা প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয়টা যদি আপনি একটু বলেন যে আমাদের পেট্রোবাংলার অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সক্ষমতা কতটুকু, আর আমরা আসলে আটকে যাচ্ছি কোথায়? এই জায়গায় আধুনিক টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে এক্সপার্টাইজ লেভেলে কিছুটা ঘাটতি আছে। কিন্তু আপনি চিন্তা করেন 2000 সনের পর থেকে গ্যাস যে উত্তোলনের পরিমাণ সেটা কিন্তু ক্রমান্বয়ে একটু বেড়ে যাচ্ছিল, বাড়ছিল। আপনি কিন্তু যেই কূপগুলো ওই সময়ের এক্সিস্টিং কূপ ছিল এই বিগত শতকের শেষের দিকে, আপনি 10-15টি সিএফ ছিল, ওইটার পরে যদি আপনার সাকসেস না থাকতো, আপনি যদি উৎপাদন বাড়াতে না পারতেন, তাহলে বহু আগে আমার গ্যাস ফুরিয়ে যেত। কিন্তু সেটা তো ফুরিয়ে যাচ্ছে না, এখন 8টি সিএফ গ্যাস তো আছে। সেটা তো কেউ না কেউ সেই জায়গায় সঠিক দায়িত্ব পালন করেছেন। তো এই বাংলাদেশের সক্ষমতার ঘাটতি থাকা সত্ত্বেও, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাপেক্স বা পেট্রোবাংলার আওতাধীন যারা কাজ করেন, যারা প্রতিনিয়ত কাজ করেন হাজার সীমাবদ্ধতার ভেতর থেকে, সেই উৎপাদনটা যদি বৃদ্ধি না পেত আমরা আরও ভয়াবহ সমস্যায় পড়তাম। যেমন আপনার উৎপাদন ব্যবস্থাপনা যদি ধরেন একটা সময় 2000 MMCFD ছিল, সেটা প্রাকৃতিকভাবে উৎপাদন করতে করতে একটা সময় হয়তো 1000-এ নেমে গিয়েছিল। কিন্তু আপনি যে প্রতিনিয়ত নতুন করে অ্যাড করছেন সেইটাই আপনাকে টেনে নিয়ে এখন 1700-তে নিয়ে আসছে। একটা সময় তো 2600-2700 পর্যন্ত উঠে গিয়েছিল MMCFD। তার অর্থ হলো আপনি যে গ্যাস প্রতিনিয়ত বাড়াচ্ছেন তার একটা কিউমুলেটিভ এফেক্ট কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু এটা লোকচক্ষুর অন্তরালে থেকে যাচ্ছে। কিন্তু আমরা তো জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ যদি না পাই তাহলে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা ঠিক যে আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পাচ্ছি না, এই জায়গাটা সঠিক আপনার কথা। যে আমরা এখন প্রতিনিয়ত যে ক্ষুদ্র মাঝারি মানের শিল্প অনেক কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, কৃষি খাতে আমাদের সার বা সেচের ক্ষেত্রে আমাদের এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনেক প্রসার ঘটেছে, গার্মেন্টস শিল্পে সর্বত্র, কিন্তু চাহিদার তুলনায় আপনি যোগান দিতে পারছেন না। সেই জায়গায় একটা ঘাটতি আছে। তো তাহলে আমাদের যে মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে সারফেস ফ্যাসিলিটিস ইমপ্রুভ করে আপনি রিজার্ভার ক্ষতি না করে একই গ্যাস ক্ষেত্র থেকে আপনি প্রোডাকশন বাড়াতে পারেন। আপনার যেটাতে মনে করেন এখন 100 MMCFD প্রতিদিন আপনি গ্যাস উত্তোলন করছেন, সেটাকে বাড়িয়ে 100-র জায়গায় 125 বা 130 করা যায়। সেই জায়গায় আমাদের আরও কাজ করার সুযোগ আছে। সমাধান হিসেবে গ্যাস আমদানির কথা বলছি, এলএনজি আমদানির কথা আলোচনা হচ্ছে, আমরা বাড়তি ডলারে কিনে নিয়ে আসছি। সেই সাথে হচ্ছে সোলার প্যানেলের কথা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, আবার সরকারের পক্ষ থেকে কয়লা উত্তোলনের বিষয় বলা হচ্ছে। তাহলে এই যে এক্সপ্লোরেশনের দিকে আমরা কেন যাচ্ছি না? এক্সপ্লোরেশনের দিকে একসাথে যেতে হবে। আমি আপনাকে একটা কথা বলে রাখি যে গ্যাস সম্পদটা ফাইনাইট, অর্থাৎ এটা অসীম নয়। এটা আপনি যতই এক্সপ্লোরেশন করেন একটা সময় এটা ফুরিয়ে যাবে। তাহলে আপনাকে আজ হোক অথবা 2040-45 সনে হোক, আপনার তো বিকল্প ব্যবস্থায় যেতে হবে। এটাকে আপনি ফুরিয়ে গেলে তখন যাবেন, নাকি এখন থেকে প্রস্তুতি নিতে হবে? সেই প্রস্তুতির জায়গাগুলো আপনি যেমন বললেন রিনিউয়েবল এনার্জি, সেই জায়গায় আপনাকে কাজ করতে হবে। আমি তো মনে করি এতদিন বাংলাদেশে ন্যাচারাল গ্যাস যে বেজ লোড সেই সার্ভিসটা দিয়ে এসছে, মূল ভিত্তিটা তৈরি করেছিল, সেখান থেকে শিফট করে আপনি যেহেতু কয়লা আমদানি অথবা নিজস্ব উৎস থেকে কয়লা উত্তোলন করে আপনি মেইন যে প্ল্যাটফর্মটা সেটা কয়লা ভিত্তিক করে নেন। ধরেন আপনি উৎপাদন ব্যবস্থা এবং আমদানি ব্যবস্থা সমন্বয় করে 2030 সনের পর থেকে আস্তে আস্তে কয়লার উপর নির্ভর করেন। আবার কয়লা যদি ধরেন আপনার 2045-50 সন পর্যন্ত সাথে গ্যাসকে নিয়ে এবং আমদানিকে নিয়ে টেনে নিয়ে যেতে পারে, তাহলে 2050 বা 45 থেকে 50-এ তখন সোলারে চলে যাবেন। এই সময় আপনার প্রস্তুতিটা এবং এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা সমানভাবে চলতে থাকবে। অর্থাৎ আপনি 3টা ফেজে ন্যাচারাল গ্যাস, কয়লা এবং রিনিউয়েবল তিনটাকে একই সাথে নিয়ে যাবেন, যে একটা আরেকটাকে আউটপেস করে দিবে, একটাকে আরেকটাকে উত্তীর্ণ হয়ে সে মেইন ভূমিকা পালন করবে। এইভাবে আমরা ট্রানজিশনটা ঘটাতে হবে। কিন্তু ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে কি সরকারের উদ্যোগ কাঙ্ক্ষিত? আমি মনে করি এই জায়গায় শুধু সরকারকে না, আমরা যেমন আমাদের সকলেরই দায় আছে যারা এখানে এই সেক্টরের সাথে জড়িত। আমরা কোম্পানিতে যারা জব করছেন, মন্ত্রণালয় মানে সরকার মানে সবাই
একসাথে সম্মিলিত একটা ব্যর্থতা আছে, যে এক্সপ্লোরেশন যেই পেইসে হওয়ার কথা ছিল আমরা বোধহয় এই জায়গায় একটু পিছিয়ে আছি। যেমন আপনি বাংলাদেশের এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে ত্রিপুরা রাজ্য, সেটা 10,000 বর্গ কিলোমিটার একটা এরিয়া। আমাদের কিন্তু এক্সপ্লোরেশন শুরু হয়েছিল সেই ব্রিটিশ ভারত এর সময়, অর্থাৎ 1910 সন থেকে, যখন 4টি কূপ খনন করা হয়েছিল সীতাকুণ্ড স্ট্রাকচারে চিটাগাংয়ের। এরপরে মাঝখানে অনেক বড় গ্যাপ দিয়ে 1955 সন থেকে ব্যাপকভাবে এক্সপ্লোরেশন শুরু হয়। সেই জায়গায় ত্রিপুরা ব্যাপক এক্সপ্লোরেশন শুরু করেছে 1995 সনে, এবং 1995 সনের পর থেকে তারা 167টা বা তার চেয়ে বেশি এক্সপ্লোরেশন ওয়েল এই 10,000 বর্গ কিলোমিটার এরিয়াতে, মাত্র 14টি স্ট্রাকচার ওখানে, সেখানে তারা 167টি এক্সপ্লোরেশন ওয়েল করেছে। অর্থাৎ তারা বারবার ফেলিউর করেছে কিন্তু থেমে যায়নি। তো সেই জায়গায় কী করেছে, একটা ছোট্ট জায়গায় 2.7 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস পেয়েছে, এবং তারা প্রগনোজ করছে যে 14 TCF গ্যাস এখান থেকে পেতে পারে। আর বাংলাদেশ সামগ্রিকভাবে আমরা ত্রিপুরা রাজ্যের সমান এক্সপ্লোরেশন ওয়েল এখনও করিনি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই জায়গায় কিছুটা ধীরে চলনীতি ছিল, কিন্তু যেটা হয়ে গেছে এখন থেকেই আমাদের মনে হয় সেই উদ্যোগটা নিতে হবে। আমি যেটা বললাম যে আপনার আনড্রেনড কম্পার্টমেন্টগুলোতে ড্রিলিং করতে হবে, ডিপ ড্রিলিং করতে হবে, ওয়ার্ক ওভার করে রুগ্ন কূপগুলোকে স্বাস্থ্যকর করতে হবে, মানে রিপেয়ার করতে হবে। এগুলো ইমিডিয়েটলি আপনাকে কিছু স্বস্তি দিবে। তারপর যেমন আমাদের ট্যাংরাটিলের কথা বললাম, পূর্ব দোয়ারা বাজার, এখানে প্রমাণিত গ্যাস মজুদ আছে, এখানে ড্রিলিং করলে আপনি গ্যাস পাবেন, ফেনী স্ট্রাকচারে পাবেন। তারপরে আপনার এই যে সুন্দরপুর, বেগমগঞ্জ এবং সুবর্ণচর, এই জায়গায় বাপেক্সের কতগুলো প্ল্যান আছে, সেখানে সমস্যাটা হলো পাইপলাইন। আপনি ভবিষ্যতে এখানে আরও গ্যাস পাবেন, সুতরাং পাইপলাইনের মাধ্যমে এটাকে খুব দ্রুত মেইন গ্রিডের সাথে যুক্ত করলে ওই জায়গায় গ্যাস পাবেন। এগুলো কিন্তু প্রমাণিত, এটা আমি কোনো স্টাডির থেকে বা স্পেকুলেশন থেকে বলছি না। তাহলে এখান থেকে আপনার একটা সম্ভাবনা। তারপরের স্টেজে, মিডল স্টেজে আপনি হিঞ্জ জোন বরাবর এক্সপ্লোরেশন করবেন। এই জায়গায় 2 জায়গায় প্রমাণ পাওয়া গেছে, মোবারকপুর এবং জামালপুরে রিসেন্টলি। তারপর আপনার এই যে হাতিয়া ট্রাফ, এটা সেকেন্ড হাইড্রোকার্বন হাব বলে আমরা বিবেচনা করি। আমি আপনাকে একটা ডেটা দিয়ে যদি বলি তাহলে এটা সবার জন্য প্রযোজ্য হবে। আমি ধরে নিচ্ছি আমি 30টা ওয়েল করার লোকেশনকে যাচাই বাছাই করে আমি বাপেক্স, পেট্রোবাংলা, সিলেট গ্যাস ফিল্ড, বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড, ওনাদের জিওলজিস্টদের সাথে বসে ওনাদের তথ্যপত্র নিয়ে একটা স্টাডি করেছিলাম। এখানে আন্তর্জাতিক কনসালটেন্টস, তাদের ডেটাও নিয়েছি। সেখানে দেখা গেল যে 30টি ওয়েল করলে আপনার এখানে 15 TCF গ্যাসের হিসাব দিয়েছিলাম আমরা, মডেল এবং ডেটা বেসড একটা হিসেব। আমাদের সাকসেস রেট 3:1। তাহলে যদি 3 ভাগের 1 ভাগও পাই তাহলে 5 TCF গ্যাস। আপনি 30টা ওয়েল খনন করলে আপনার অ্যাভারেজ কস্ট যদি 250 কোটি টাকা ধরেন, তাহলে প্রায় 7,500 কোটি টাকা, এবং অন্যান্য খরচ সহ এক্সপ্লোরেশন ব্যয়, নট প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এক্সপ্লোরেশন ব্যয় 10,000 কোটি টাকা। আর আপনি যদি নিশ্চিত হতে পারেন যে 5 TCF গ্যাস পাওয়া যাবে, এর মধ্যে প্রায় 2 TCF প্রমাণিত অলরেডি, দেখেন 5 TCF গ্যাসের বর্তমান বাজার মূল্য 5 লক্ষ কোটি টাকা। তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে 10,000 কোটি টাকা, কিন্তু আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো 5 লক্ষ কোটি টাকার গ্যাস সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই ধরনের ইনভেস্টমেন্টে আমার মনে হয় না যারা সংশ্লিষ্ট আছেন, নীতি নির্ধারক আছেন, তারা এখানে অনীহা প্রকাশ করবেন। বলা হয়ে থাকে যে রাজনৈতিকভাবেও কথাটা বেশ প্রচলিত, গ্রহণযোগ্য, অনেকের কাছে মুখরোচক একটা বক্তব্য, যে বিদেশি কোম্পানিকে যদি নিয়ে আসা হয় তাহলে ওদের হাতে আমাদের গ্যাস চলে যাবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে তাহলে আমাদের বিকল্প কি? আমাকে বাপেক্সকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা, তারা যেন বাইরের যে কোম্পানির মডার্ন টেকনোলজি এবং তাদের এই যে হার্ডওয়্যার সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার যে ফ্যাসিলিটিস, সেইটাতে ওয়েল ইকুইপড করলে তাহলে আমার চাহিদা মোতাবেক তারা প্রতিনিয়ত ড্রিলিং অথবা ডেটা অ্যাকুইজিশন করে আমার চাহিদাকে ফুলফিল করতে পারবে। এখন প্রশ্ন হলো আমার সক্ষমতাকে সেই লেভেলে আছে কিনা। এখন যদি আপনি বাপেক্সের আওতাধীন রেখে তাকে যদি সার্ভিস প্রোভাইডার হিসাবে নিয়ে আসেন, যে তুমি সার্ভিস দিবা, টাকা পাবা, চলে যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্রাইং নিডকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সেইভাবে আনতে পারেন, সেটা তো সমস্যা নেই। সেটা পৃথিবীর অনেক দেশে এই ধরনের ব্যবস্থাপনা আছে। ক্রাইং নিডকে অ্যাড্রেস করতে হলে কখনো কখনো তো আপনার আউট অফ দ্য বক্স চিন্তা করতেই হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক PLC ইনসাইডে আজকের আয়োজনে এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।